সাপ্লিমেন্টারি স্যার। যুবরাজনগর বিধানসভা পশ্চিম দেওয়ানপাশা গ্রামের যে ভেটেরিনারি সাব সেন্টার ভবন না থাকার ফলে লাস্ট 3 বছরে সেখানে কোনো সার্ভিস পাচ্ছে না জনগণ। 1 মাস আগে এখানে একটা টেম্পোরারি একটা রেন্টেড নেওয়া হয়েছে 10x10 একটা সাপ্লিমেন্টারি রোডের পাশে। দুটা সাপ্লিমেন্টারি কত দেখি না কিরকম কি প্রশ্ন করতে প্রশ্নগত অধিকার আছে তো। পশ্চিম দেওয়ানপাশাতে ভবন না থাকার ফলে জনগণ সুবিধা পাচ্ছে না। লাস্ট 3 বছরে কোনো ঘর নেই। এখন গত 1 মাস হয়েছে একটা রেন্টেড রাস্তার পাশে 6x8 হবে সাইজের একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে ইয়ের জন্য। অ্যান্ড পূর্ব দেওয়ানপাশাতে 2018 সালে নির্মাণ হওয়া সাব সেন্টারটা এখন পর্যন্ত শুরু হয়নি। আমি মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব উনি যদি এই ব্যাপারে কিছু জানান, কবে এটা শুরু করা যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক বিন্দু দেবনাথ মহোদয় যে সাপ্লিমেন্টারিতে প্রশ্ন রেখেছেন এটার প্রাসঙ্গিকতা রয়েছে বা যুক্তিকতা রয়েছে। তবে এই জিনিসটা আমাদের দেখতে হবে, বর্তমান প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যের সমস্ত জিপিবিসিতে ভেটেরিনারি সাবসেন্টার খোলার মতো পজিশনে কিন্তু নেই, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা জিপিতে দেওয়া এটা খুব টাফ হবে। কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রায় 1178 মতো জিপিবিসি আছে মোর অর লেস। সেই জায়গাতে আমাদের কাছে অলরেডি 462 ভেটেরিনারি সাবসেন্টার আছে, এবং ভেটেরিনারি সাবসেন্টার থাকা 462 যেখানে রয়েছে প্রত্যেকটা সাবসেন্টারে কিন্তু আমরা ডেডিকেটেড ভেটেরিনারিয়ান অফিসার দিতে পারছি না, কারণ আমাদের ম্যান পাওয়ার শর্টেজ আছে। তো স্বাভাবিক কারণে একজন ডক্টর 2টা করে 3টা করে কোনো কোনো গ্রামে তারা দেখছেন, এবং আমাদের এআরডিএ স্টাফ যারা আছে তারাও সেগুলিকে মনিটরিং করেন। তো আমরা রিসেন্টলি আরও 200 এআরডিএ নতুন স্টাফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, অলরেডি সেটা আন্ডার প্রসেস রয়েছে। 67 আমরা ডক্টর নিয়োগ করেছি, সেটাও আমাদের প্রসেস রয়েছে। তো আমরা আপাতত চাইছি যে আগে আমাদের এক্সিস্টিং যতগুলি স্ট্রাকচার রয়েছে বা অ্যাসেট রয়েছে সেটার একটা অ্যাজাম্পশন আমরা দেখব যে আমাদের আরও কত পরিমাণ ম্যান পাওয়ার ইনভেস্ট করতে হবে, এবং তার পরবর্তী সময় গিয়ে আমরা সেই জায়গাতে বাড়াতে চাই। তো আমি আপাতত ওনাকে বলবো যে আমাদের মোহনপুর ব্লকে যে আমাদের 8টা রয়েছে সাবসেন্টার এবং 2টা ডিসপেন্সারিও রয়েছে, আমরা চাইছি এই মোহনপুর ব্লকেই যেটা ডিসপেন্সারি আছে সেখান থেকে একটা ডিসপেন্সারিকে আমরা ভেটেরিনারি হসপিটালে উন্নতি করতে চাই, যাতে করে ওই এলাকার প্রাণী পালকরা আগামী দিন হসপিটাল থেকে ফ্যাসিলিটি নিতে পারে। আর 1.5 কিলোমিটারের মধ্যে যেহেতু রয়েছে, আমার মনে হয় ঠিক আছে, রাস্তা বন্যার কারণে যেটা আপনি উল্লেখ করেছেন সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন, নিশ্চয়ই তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপাতত কিছুদিন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব না, পরবর্তী সময় নিশ্চয়ই সেটাকে কনসিডার করা হবে, এবং আমি বিধায়ককে বলবো একটা চিঠি আমার দপ্তরে দেওয়ার জন্য, আমরা যাতে পরবর্তী সময় দিতে পারি। কিন্তু এর বাইরেও একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমাদের তেলকাজলাতে যেটা রয়েছে বর্তমানে হসপিটাল আপনার 1.5 কিলোমিটারের মধ্যে বানিয়াচড়া থেকে, আমরা যদি ডে টু ডে পেশেন্ট অ্যাভারেজ দেখি তাহলে মাত্র 10 থেকে 15 জন পেশেন্ট কিন্তু প্রত্যেক দিন ভিজিট করছে। তো এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, এটা সাফিসিয়েন্ট না, আমাদের আরও বেশি দরকার ছিল, কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক কম, লোড অনেক কম। তো স্বাভাবিক কারণে বানিয়াচড়া থেকেও যদি আসে আমাদের কিন্তু ফ্যাসিলিটি দেওয়ার মতো ক্যাপাসিটি রয়েছে। ধন্যবাদ। আর মাননীয় শৈলেন্দ্রচন্দ্র নাথ মহোদয় যে বিষয়টা এখানে বলেছেন, কোনো ভাড়া বাড়িতে চলছে একটা ডিসপেন্সারি, আমি আপনাকে আবেদন করবো একটা চিঠি আমার ডিপার্টমেন্টে পাঠান, আমরা এক্সামিন করে পরবর্তী সময় আমরা স্যাংশন দিয়ে দেবো, এবং আমাদের এই যে নতুন বাজেটও আমাদের মাইনর ওয়ার্কস বা মেজর ওয়ার্কসে যেগুলি আসে সেখান থেকে আমরা আপনাকে দিতে পারবো, আপনারা আমাকে চিঠি পাঠাবেন বা দপ্তরে পাঠাবেন। কেমন? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী তফাজ্জল হোসেন মহোদয়। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। My question is number 5. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী তফাজ্জল হোসেন এর যে প্রশ্ন নম্বর 1, 20 নম্বর বক্সনগরে একটি পলিটেকনিক কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কিনা? উত্তর হচ্ছে 20 নম্বর বক্সনগরে একটি পলিটেকনিক কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। প্রশ্ন 2, যদি থাকে তবে কবে নাগাদ আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরে প্রশ্ন আসে না। প্রশ্ন 3, যদি না থাকে তবে এর কারণ কি? উত্তর হচ্ছে 20 নম্বর বক্সনগরে অনতি দূরে অর্থাৎ গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর এবং উইমেন্স পলিটেকনিক হাপানিয়া নামে 2টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে।
যেখানে বক্সনগর এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। তাই বর্তমানে বক্সনগর এলাকায় আরও একটি পলিটেকনিক কলেজ করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। সাপ্লিমেন্টারি স্যার, ত্রিপুরাতে 10টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সব দিক দিয়ে সদর ডিস্ট্রিক্ট সবচেয়ে বড়। 8টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট আমাদের সদর ডিস্ট্রিক্ট, তারপরে আমাদের সিপাহীজলা। তো সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের একটাও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই, গুমতিতে আছে বা সদরে আছে। তো যার জন্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট আমার ম্যাজিস্ট্রেটের তরফ থেকে আমার মাননীয় মন্ত্রী মহোদয় বা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি লিখেছিলাম যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কমপক্ষে একটা যদি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দেওয়া হয়। আর সেটা বক্সনগরে কেন বলা হয়েছে, কারণ আমাদের বিধানসভার একটা প্রান্ত বিশালগড় আর একটা প্রান্ত সোনামুড়া। তো যার জন্য এটা বরাবরই বর্ডার এরিয়া, সেখানে শিক্ষিতের হার কম। যদি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা এখানে সিপাহীজলা ডিস্ট্রিক্টের ইনস্টিটিউটটা যদি বক্সনগরে দেওয়া হয়, তাহলে এলাকার যে পরিস্থিতিটা সেটা আরও শিক্ষার দিকে উন্নতি হবে। তাই আমি অনুরোধ করব, যদি পরিকল্পনা নাও থাকে, আমার মাননীয় দয়ালু মুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যদি আগামী দিনে চিন্তা করে দেওয়া হয়, তাহলে আমরা গর্বিত হব। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী তোফাজ্জল হোসেন মহোদয় সাপ্লিমেন্টারি যে বিষয়টা এনেছে, আমরা জানি যে ত্রিপুরাতে আমাদের অলরেডি 6টা, মানে 8টা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে, এখানে প্রায় 6টা আমাদের পলিটেকনিক কলেজ আছে ত্রিপুরাতে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংহ, উইমেন পলিটেকনিক কলেজ হাপানিয়া, TTADC পলিটেকনিক কুমলুং, গুমতি ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক দামোদর। এখন সিপাহীজলার বক্সনগরে যে উমেন পলিটেকনিকের কথা যদি উনি বলেন, তাহলে এবং এখানে আমরা দেখছি যে হাপানিয়ার মধ্যে খুব কাছে, কিন্তু হাপানিয়া বক্সনগর থেকে যদি আমি চিন্তা করি, সেখানে 130 সিট রয়েছে, কিন্তু ভর্তি হয়েছে কতজন? মাত্র 108। মানে ইচ্ছে করলে কিন্তু এখানেও ভর্তি হতে পারে। উদয়পুরেও 150 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, কিন্তু কতজন ভর্তি হয়েছে 2024-এ? মাত্র 100 জন। তো যে কোনো এই ধরনের পলিটেকনিক ইনস্টিটিউট যদি খুলতে হয়, AICTR যে নিয়মাবলী আছে সেগুলো দেখে, তারপর ওখানকার যে আনুষঙ্গিক যে ব্যবস্থা সেগুলো যদি সম্ভব হয়, তাহলে আগামী দিন দেখা যেতে পারে, আমি চিন্তা করতে পারি বিষয়টা। পরবর্তী প্রশ্ন করতে আছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়া। My question number is 8. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা মহোদয়ার প্রশ্ন নম্বর 1, 11 মান্দাই বিধানসভা এলাকায় একটি ডিগ্রি কলেজ খোলার পরিকল্পনা সরকার আছে কিনা? 11 মান্দাই বিধানসভা এলাকায় একটি নতুন ডিগ্রি কলেজ খোলার জন্য উচ্চশিক্ষা দপ্তরের কাছে আপাতত কোনো পরিকল্পনা নেই। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ খোলা হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসে না। Supplementary, sir. মান্দাই এলাকাও SB স্কুল 17টা দङ, হাই স্কুল 14টা दङ, এই আরও হাই সেকেন্ডারি স্কুল আরও 8টা दङ। এলাকাनि যে বড় রকমनि ডিমান্ড কলেজ जासिकाफोरनो कायसा ओंनानि नांगौनि डिमान्ड थाइखौ एलाकानि डिमान्ड आंबो बरबानो सहमत तामकाय एलाकाव जुदि कलेज कायसा रिखांकाय डिग्री कलेज कायसा रिखांकाय एलाकानि परिवेश न आलगांगि थांनाय एलाकाव डेभलप होनाय तामकाय पाहाड़ अंचल जे बिसिं बिसिं तंनाय जेमन हार बांहाय
बिसिङाव दङ खेंग्राय हाइरक आसिगर अमहाय हाकचाल बिसिनि जे फरिनाय र बर'नि बागै सुबिदा होनाय ताबुग्रामदि चम्पकनगर हाय कैसा टाउन एरिया हाय चम्पकनगर कलेज करे जिरानियाबो कलेज करे कलेज ऑफ परिनायनि हिंगाय yang edisio कैसा दङ कलेज खुमुलुं आवनि बागै माया गोनां दै खा गोनां माननीय मुख्यमंत्री न गय मुंगारनाय যদি मानदाय एलाकाव कैसा कलेज रिकामकाय बेलायनो हामनाय बा आमसो और जे हाई सेकेंडरी स्कूल 8टा टं दङ हुंगाय 8टा या 9टा टं दङ हुंगाय और যদি खुलुक रिकामकाय बेलायनो सानाय हामबाय সাপ্লিমেন্টারি স্যার উত্তর দেব সেম কোয়েশ্চেন এর জন্য আমি বললাম জাস্ট অ্যাকচুয়ালি সেম ইয়ার আমার জম্পু জেলা সাব ডিভিশনের মধ্যে একটাও কলেজ অ্যাকচুয়ালি নেই এখন কারণ ওরা সাব ডিভিশনের লোকেদের দীর্ঘদিন ধরে একটা ডিমান্ড ছিল যে জম্পু জেলা সাব ডিভিশনে একটা ডিগ্রি কলেজ হোক তো আপনারা সবাই জানেন জম্পু জেলা সাব ডিভিশনের মধ্যে প্রায় 14টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট মিলে তো ওইখান তো আপনারা সবাই জানেন যেটা জম্পুজলা গোলাঘাটি ইভেন জম্পুজলা সাব ডিভিশনের বাইরেও যেটা আমাদের কিলা বাগমা কনস্টিটিউয়েন্সি একদম নিয়ারেস্ট তো ওইখানের মধ্যেও লোক আছে ওইখানে এসে পড়তে পারে তো এটা রিমোট এরিয়া তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটু রিকোয়েস্ট থাকবো তো এটা কি সরকারের কোনো পরিকল্পনা আছে কি না জম্পুজলা সাব ডিভিশনের মধ্যে ডিগ্রি কলেজ খোলার জন্য এটাও জাস্ট থ্যাংক ইউ সাপ্লিমেন্টারি স্যার একটা অ্যাড করে নেই থ্যাংক ইউ সো মাচ অনারেবল স্পিকার স্যার একটা সময় দেওয়ার জন্যে আমি সেটাই চাই অম্পিনগর এলাকায় যেহেতু এরিয়াটা খুব বড় ওইখানে আমাদের টোটাল হাই স্কুল আছে আমাদের প্রায় 15টা এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রায় 5টা আছে এবং ছাত্রের সংখ্যা এবার ক্লাস 12 পরীক্ষায় যারা অ্যাপিয়ার হচ্ছে তাদের সংখ্যা প্রায় মোর দেন 350 এবং অন্যান্য স্কুলে সারা রাজ্যে ছড়িয়ে পড়াশোনা করছে তাদের কথাই মাথা রেখে আমি এখানে বলতে চাই তাদের সংখ্যা না হলেও প্রায় 50 থেকে 100 জন হবে তো এই বছরে না হলেও মোর দেন 400-এর উপর ছাত্রের সংখ্যা হবে যারা কলেজে নতুন করে ভর্তি হবে তো তেলিয়ামুড়াতে ঠিক আছে কলেজ আছে এবং অমরপুরে একটা কলেজ আছে তেলিয়ামুড়া থেকে অমরপুরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার তার মাঝখানে আমাদের অম্পিনগর অবস্থিত তো একটা অ্যাসেম্বলিতে একটি করে যদি কলেজের ব্যবস্থাপনা হয় তাহলে আমাদের ভবিষ্যতের যারা ছেলেমেয়েরা আছে তাদের খুব উপকৃত হবে এবং আমরা জানি যে আমরা যারা ইন্টেরিয়র যারা এডিসি এলাকায় বসবাস করে তাদের সবসময় একটু শহরাঞ্চলে গিয়ে পড়াশোনা করতে হয় ঘর ভাড়া থেকে পড়াশোনা করতে হয় তো ওই সব মাথায় রেখে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটুকু আমি রাখতে চাই কারণ আমরাও বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস তো ওই স্লোগানকে বিশ্বাস রেখে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি থ্যাংক ইউ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেবনা যে সাপ্লিমেন্টারি কথাগুলো এখানে রেখেছেন ওনার আপনার মাধ্যমে ওনাকে আমি জানাতে চাই যে মান্দাই বিধানসভা কিন্তু জিরানিয়া মহকুমার অন্তর্গত এখানে 2007 সালে জিরানিয়ার নিকটবর্তী কুমলুঙেও একটি সাধারণ ডিগ্রি কলেজ কিন্তু আছে এবং এই কলেজটিতে 2024 ইংরেজি 966 জন ছাত্রছাত্রী প্রথম বর্ষে
ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু এই কলেজে প্রতি বছর মোট 1050 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। কলেজ আছে, ভর্তি হতে পারে, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কম। আমরাও চাই প্রতিটা যে বিধানসভার মধ্যে হোক, কিন্তু এগুলো কিন্তু একটা প্রশ্ন, কিন্তু এটার আমাদের সলিউশন করতে হবে। চাই যে সব জায়গায় হোক। এছাড়া এই সাব ডিভিশনে পুরাতন আগরতলার নিকট তুলা কোনায় একটি নতুন ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছে। সেখানেও প্রথম বর্ষে 510 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, কিন্তু দেখা গেল মাত্র এই বছরে 2024 শিক্ষাবর্ষে 316 জন ভর্তি হয়েছে। এখানেও কিন্তু গ্যাপ। তো এর জন্য আমি মাননীয় বিধায়িকাকে, স্বপ্নাদেব বর্মা মহোদয়কে বলবো যে এই যে কুমলুং এবং পুরাতন আগরতলায় যারা মান্দাই এলাকার উচ্চ মাধ্যমিক পাস, তারা ছাত্রছাত্রীরা কিন্তু সহজেই এই কলেজগুলোতে ভর্তি হতে পারে। যেহেতু এই দুটি কলেজে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও রয়েছে এবং আপাতত এখন পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তরের এই মান্দা এলাকায় কোনো কলেজ খোলার চিন্তাভাবনা নেই। তবে ভবিষ্যতে যদি ছাত্রছাত্রীর সংখ্যা আরও বৃদ্ধি পায়, যদি লোড বাড়ে, তাহলে নিশ্চয়ই আমরা কলেজ স্থাপন করার পরিকল্পনা নিতে পারি। এখানে মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কোলে এবং পাঠানলাল জমাতিয়া মহোদয়, ওনারা যে বিষয়টা বলেছেন, আমার কাছে আপনারা যদি চিঠি দেন, ভবিষ্যতে আমরা ওখানে পাঠাবো আধিকারিকদেরকে, দেখুক, দেখলে যদি ওখানে করতে হয় তো নিশ্চয়ই আমরা করব। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন শ্রী নারায়ণ সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, my immediate start question number 10. অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক নয়ন সরকার মহোদয়ের প্রশ্ন নাম্বার 10। প্রশ্ন 1, ইহা কি সত্য যে রাজ্যে গরু এবং মহিষের সংখ্যা হ্রাস পাচ্ছে? এখন পশু গণনা চলছে, শেষ হবে 21 মার্চ 2025। 20তম গবাদি পশু গণনা অনুযায়ী নিম্নে মোট গরু ও মহিষের সংখ্যা। 20তম গণনাতে আমাদের রাজ্যে ছিল 7,39,031টি গরুর সংখ্যা এবং মহিষের সংখ্যা ছিল 7,131টি। এখানে উল্লেখ করা বাধ্যতামূলক যে 21তম পশু গণনা প্রতিবেদন চূড়ান্ত করা ছাড়া কিছু বলা সম্ভব নয়। যদি সত্য হয় তার কারণ কি, প্রযোজ্য না? সাপ্লিমেন্টারি, আমার কাছে যে তথ্যটা আছে বিধানসভায় দেওয়া তথ্য, কোয়েশ্চেন আনস্টার্ট কোয়েশ্চেন 2017-তে এবং একটা 2024-এ, এটা বিধানসভার তথ্য। তো আমি তুলে ধরছি, অ্যাকচুয়ালি যে তথ্যটা বলছে দিন দিন হ্রাস পাচ্ছে গরু সংখ্যা এবং মহিষ সংখ্যা। 2014-15-তে গরু সংখ্যা ছিল 8,23,844টি এবং মহিষ ছিল 10,860টি। 2015-16-তে 8,52,942টি গরু ছিল, তারপর মহিষের সংখ্যা ছিল 11,029টি। কিন্তু যখন বিজেপি সরকার আসলো এ রাজ্যে, তখন যে হিসাব বিধানসভায় দেওয়া তথ্য, 2020-21 গরু সংখ্যা কমে দাঁড়ালো 6,09,439টি এবং মহিষ সংখ্যা দাঁড়ালো 7,382টি। 21-22 6,10,896টি, মহিষ 7,753টি। তারপর 2022-23-এর যে হিসাব, ওইখানে আরও কমে গেছে, 6,14,413টি গরু এবং মহিষ 8,806। তাহলে আমাদের আগের যে পূর্বতন সরকার ছিল, ওই আমলে প্রায় 8 লাখের উপরে গরু সংখ্যা ছিল, এখন প্রায় 2 লাখ থেকেও অধিক সংখ্যা কমে গেছে। এটা বিধানসভার দেওয়া তথ্য। কিন্তু আমার সবচেয়ে বড় অবাক করার বিষয়, বিজেপি যারা করেন, তারা গৌমাতার পূজা করেন বা না, তাহলে এরকম ভাবে কমে যাচ্ছে, মানে মানুষের গরু বা মহিষ পালনের প্রতি মানুষের চাহিদা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে? 16-17 কত বলছে? 16-17 ছিল 8,41,178 গরু, আর মহিষ
11,293। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক নয়ন সরকার মহোদয় যে বিষয়টা এখানে রেজ করেছেন, এটা সত্যি যে আমরা যদি গত 10 বছরের সেন্সাস দেখি তাহলে কোনো কোনো বছর এটার সংখ্যাটা ডিক্রিজ হয়েছে। কিন্তু এটাও ঠিক আপনি যেটা বললেন যে 2016-17 সালে যেটা আপনার 8 লক্ষ, যদিও আমার কাছে 7,01,000-এর মতো 13,000-এর মতো দেখাচ্ছে, আমি জানি না আপনি কোথা থেকে নাম্বারটা পেয়েছেন। 7,13,000 আমার তথ্য বলছে যে 2017-18 পর্যন্ত সেই সংখ্যাটা ছিল। কিন্তু এটাও আপনাকে মানতে হবে 2012 সালের সেন্সাস যদি আমরা দেখি 11-12-তে, 2011-12-তে কিন্তু গবাদি পশুর সংখ্যা ছিল 9,84,794, প্রায় 10 লাখ। 10 লাখ থেকে কিন্তু আপনার কি বলে 17-18 পর্যন্ত যদি আমরা হিসাব দেখি তাহলে এখান থেকে কিন্তু প্রায় 3 লক্ষ কমে গেছে আপনাদের সময়ই কিন্তু। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এখন যদি আমরা 25 সালের কথা বলি, এখন পর্যন্ত আমাদের সেন্সাস চলছে, এই মাসেরই 25 তারিখ গিয়ে কমপ্লিট হবে। কিন্তু অ্যাজ অফ নাও আমরা যদি দেখি, অ্যাজ অন টুডে আমাদের কাছে যেটা ডেটা এসছে সে অনুযায়ী 7,33,000 গবাদি পশুর ডেটা আমরা এখন পর্যন্ত রিসিভ করেছি, কিন্তু এটা চলছে সার্ভে। তবে গবাদি পশুর সংখ্যা কমার পেছনে এখন আমি ফাইনালি বলতে পারছি না এটা কি কমছে নাকি বাড়ছে, তবে নিশ্চিত আমার বিশ্বাস কিছুটা কমবে। আমি যদি 12 সালের সাথে তুলনা করি তাহলে কমবে অনেকটাই। তার মূল কারণ আপনার এখানে মাননীয় কৃষিমন্ত্রীও আছেন, দেখবেন একটা সময় আমরা দেখেছি গ্রামে বেশিরভাগ মানুষ কিন্তু গরুর হাল দিয়ে চাষ করে। এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ পাওয়ার টিলার কিনছে, এখন মানুষ গরু কিনে হাল চাষ করতে চায় না। এখন মানুষ গরু পালন করে শুধুমাত্র মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে বা মিল্ক কাউ যেটা আমাদের রয়েছে সেটার জন্য। তো এটা একটা গ্রামীণ ট্রেন্ড, গ্রামের মানুষ হাল চাষ ট্র্যাক্টর দিয়ে করে, পাওয়ার টিলার দিয়ে, তো স্বাভাবিক কারণে কমে যাচ্ছে। এটা যেমন আরেকটা রিজন কিন্তু আছে আমাদের রাজ্যে, বেশিরভাগ জমিতেই মানুষ এখন রাবার প্লান্টেশন করছে। তো রাবার প্লান্টেশন করার কারণে কি হচ্ছে, গোখাদ্য কিন্তু কমে যাচ্ছে, ঘাস কমে যাচ্ছে। তো ঘাস কমে যাওয়ার কারণে, কারণ আপনি গরু পালবেন তাকে তো ফডার দিতে হবে, ঘাস দিতে হবে, গ্রিন ফডার দিতে হবে, সেটারও কিন্তু অনেক জায়গাতে শর্টেজ আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটাও সামহাও এটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিছু কিছু বিজনেসম্যান আমরা দেখছি আমাদের রাজ্য থেকে গরু কিনে বহিরাজ্যে সেটাকে বা বাইরে রপ্তানি করছে। তো এগুলি তো আমাদের রাজ্যে এটা মুভমেন্ট কম হচ্ছে, তো স্বাভাবিক কারণে তারা অন্য পারপাসে সেগুলি নিয়ে যায়। তো এটাও একটা কিন্তু রিজন। আরেকটা রিজন আমি আপনাকে বলি, আমাদের দপ্তর বিশেষ করে আমাদের রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করেছি রাজ্যে। এবং উন্নত গোধন প্রকল্পে আমাদের 2021-22, 22-23 এবং 23-24 এই 3 বছরে আমাদের টার্গেট হয়েছে 1.5 লক্ষ যাতে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে পারি থ্রু সেক্স-সর্টেড সিমেন্ট অর কনভেনশনাল সিমেন্ট। এবং সে অনুযায়ী আমাদের কিন্তু কাজ চলেছে। এবং এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 58,000 মিল্ক কাউ কিন্তু বর্ন হয়েছে। তো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু গরুর সংখ্যা বাড়ানোর জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রাম যেটা আমরা বলছি থ্রু সেক্স-সর্টেড সিমেন্ট বা কনভেনশনাল সিমেন্ট, এটা কিন্তু আপনাদের সময় ছিল, এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এটা আমরা করেছি। তার মূল কারণ এক তো আমাদের ভারসাম্য বজায় রাখা, দুই হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি করা। তো এটাও কিন্তু আমাদের স্কিম রয়েছে। রিসেন্টলি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 8টা জেলাতে আমরা বড় 8টা ডেইরি ডেভেলপমেন্ট সেক্টর আমরা খুলতে চাই। তার জন্য আমরা বাইরে থেকে সমস্ত টেকনোলজি আনছি এবং হেইফার রিয়ারিং স্কিমে 150টা হেইফার আমরা কিন্তু বহিরাজ্য থেকে আনছি, হরিয়ানা থেকে অলরেডি ট্রান্সপোর্টেশন চলছে, রাস্তায় আসছে। তো এই হেইফারের মাধ্যমে আমরা 150 জন বেনিফিশিয়ারিও সিলেকশন করেছি যাদের ধরুন পার ডে 20 লিটার 25 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, এরকমের উন্নত গাভী আমরা নিয়ে আসছি। তো আমাদের দপ্তরের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা আছে। তো আমি বলবো ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু পরবর্তী সময় যেটা আপনি রাজনীতি করার চেষ্টা করেছেন এটা না করলেও ভালো, কারণ আমাদের মধ্যে সেই মানসিকতা আছে, আমরা গরুকে মা বলেই সম্মান করি, আমরা গরুকে খাদ্য বলে ইয়ে করি না, কনসিডার করি না। আমাদের দেশে গরুকে গো মাতা হিসেবে আমরা সম্মান করি এবং তার জন্য কাজ করছি। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল
যে এখন কিন্তু গরু দিয়ে, আপনিও ছোট ছিলেন, আপনার গ্রামে দেখেছেন কৃষক যারা ছিল গরুর হাল দিয়ে তারা চাষ করত। এখন কয়টা আপনার গ্রামে কয়জনকে দেখছেন যে গরু কিনে হাল চাষ করে? এখন টেকনোলজির যুগ, সবাই টেকনোলজি ইউজ করতে চায়। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে হিউজ মেশিনারি দিচ্ছে, আপনার কি বলে পাওয়ার টিলার, ইভেন গরু এই যে ধান মাড়াই করে তারও মেশিন চলে এসেছে আলাদা করে। তো স্বাভাবিক কারণে এগুলির সংখ্যাটা কমে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Sir, admitted start question number 11. Madam Speaker, sir. Admitted start question number 11. বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে মন্ডল কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করছে কিনা? উত্তর, মন্ডল কমিশনের সুপারিশগুলির মধ্যে বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে যা রূপায়ণ করেছে, নাম্বার 1, ওবিসি জনগোষ্ঠীর আর্থিক, সামাজিক ও শিক্ষার সার্বিক উন্নয়নের প্রশ্নে ইতিমধ্যে রাজ্যে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়েছে। বর্তমানে ওবিসি কর্পোরেশনের অধীনে যে সমস্ত প্রকল্পগুলি রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে কৃষিক্ষেত্রে ঋণ, পরিবহন ক্ষেত্রে ঋণ, মহিলা সমৃদ্ধি যোজনা, মাইক্রো ফিন্যান্স, শিল্প সম্পদ, ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রভৃতি। 2 নম্বর, রাজ্য সরকার ওবিসি জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক উন্নয়নে পূর্বতন সংযুক্ত তফসিলি জাতি কল্যাণ ও অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরকে পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ ওবিসি কল্যাণ দপ্তর গঠন করেছে, যাতে করে এই দপ্তর রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ওবিসি জনগোষ্ঠীর সার্বিক জীবনযাত্রা উন্নয়নের প্রশ্নে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। 3, রাজ্যের ওবিসি জনগোষ্ঠীর জনগণ যাতে প্রকৃত শিক্ষায় আলোকিত হয় সেই ব্যাপারে দপ্তর যথেষ্ট এবং সেই লক্ষ্যে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে। মধ্যে রাজ্য সরকার সর্বমোট 600 শয্যা বিশিষ্ট 5টি ওবিসি ছাত্রাবাস নির্মাণের প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে প্রেরণ করেছে। দপ্তরের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলার হাঁপানিয়া স্থিত ওমেন্স পলিটেকনিক কলেজ পরিসরে 200 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল তৈরির প্রস্তাবটি কেন্দ্র সরকারের কর্তৃক অতি শীঘ্রই বিবেচিত হতে যাচ্ছে। 4, কেন্দ্র সহযোগিতায় প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক, 2 নম্বর Supplementary, sir. Sir, the Mondal Commission was established. কি বলেছেন? না না, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি পড়ুন। কেন্দ্র সহযোগিতায় প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক, মাধ্যমিকোত্তর বৃত্তি প্রবৃত্তির সঠিক রূপায়ণে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট, যাতে করে এই সুফল এই জনগোষ্ঠীর প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে। 2022-23 বছরে সর্বমোট 23,152 না, আর মিনিট খানিক লাগবে করতে।
please continue. Honorable Minister, please continue. 2023-24 ইং বছরে সর্বমোট মাননীয় অধ্যক্ষ মহোদয়, Please continue, please. আপনি প্লিজ ওবিসি অংশের ছাত্রছাত্রী উক্ত প্রাক মাধ্যমিক বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 ইং বছরে এই প্রাক মাধ্যমিক বৃত্তি পাওয়ার সাপেক্ষে আবেদনকারীর সংখ্যা 24,003। অনুরূপভাবে 2022-23 ইং বছরে সর্বমোট 20,008 এবং 2023-24 ইং বছরে সর্বমোট 20,593 ওবিসি অংশের ছাত্রছাত্রী উক্ত মাধ্যমিকোত্তর বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 ইং বছরে এই মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার সাপেক্ষে এখনো পর্যন্ত আবেদনকারীর সংখ্যা 22,255। অন্যদিকে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিগত 2022-23 অর্থ বছরে ধলাই জেলায় আমবাসা মহকুমার অন্তর্গত 14টি বিদ্যালয়ে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখে মোট 28টি স্যানিটারি ন্যাপকিন তৈরি করার যন্ত্র প্রদান করে, যাতে করে এই সমস্ত বিদ্যালয় পাঠরত ছাত্রীরা দারুণভাবে উপকৃত হয় এবং উপকৃত হয়েছে। অনুরূপভাবে ওবিসি কর্পোরেশন কর্তৃক রানীর বাজার মিউনিসিপ্যাল এলাকায় সর্বসাধারণের সুবিধার জন্য 2022-23 ইং বছরে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে করে এই এলাকার ব্যবসায়ী সহ সকল অংশের জনগণ দারুণভাবে উপকৃত হয়েছে। এর পাশাপাশি সিপাহীজলা জেলার নরছল এলাকায় মোট 100 জন রাবার শাসিকে ওবিসি কর্পোরেশন কর্তৃক আধুনিক প্রশিক্ষণ সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এতে করে এই এলাকার উক্ত রাবার শাসীরা দারুণভাবে উপকৃত হয়েছে। এছাড়াও রাজ্যের ওবিসি কর্পোরেশন ডেভেলপমেন্ট 2024-25 ইং অর্থ বছরে তার নিজস্ব আয়ের উৎস থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিয়া সামগ্রী বিতরণ করে, যাতে পড়াশোনার পাশাপাশি তাদের ক্রিয়াক্ষেত্রেও প্রকৃত মান উন্নয়ন ঘটে। ধন্যবাদ। স্যার, 1979 যখন মোরারজি দেশাইজি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি মন্ত্রিসভায় ছিলেন, জনতা গভর্নমেন্ট একটা মন্ডল কমিশন করা হয়েছিল উইথ এ ভিউ টু সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড কমিউনিটির জন্য, হেডেড বাই বিপি মন্ডল, মেম্বার অফ পার্লামেন্ট। 5 জন সদস্য ছিলেন, 4 জন ওবিসি, 1 জন ছিলেন শিডিউল কাস্ট। এর উদ্দেশ্য ছিল যে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ডেভেলপমেন্টের কতগুলি সাজেশন দেওয়া হয়েছিল। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে দেয়ার সাজেশন ওয়াজ প্রেসক্রাইব 11 ingredients to associate the backward communities and how to develop their educational and social status. এই সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় এবং বলেছেন এই করেছেন, এই প্রস্তাব 7 বছর পরে তো হয় না স্যার। আমার বক্তব্য হলো এই ওবিসিদের ডেভেলপমেন্টের জন্য এখানে বলে দিয়েছেন স্পেসিফিক্যালি যে হায়ার এডুকেশনে 27% দেওয়া হবে এবং এনআইটি, আইআইএস, আইআইএমএস এবং 93rd অ্যামেন্ডমেন্টে কতগুলি প্রভিশন করেছে। এই অনুপাতে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে? এখন বলছেন কেন্দ্রের কাছে আপনারা প্রপোজাল দিয়েছেন, প্রপোজাল কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন, যেটা বলছে ইট ইজ পেপার 1
বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো পাশাপাশি আমি এটুকুই বলবো, উনি হয়তো লক্ষ্য করেননি যে লোন, বিভিন্ন বিষয়ে আমরা লোন দিচ্ছি যাতে করে সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে আমাদের ওবিসি জনগোষ্ঠী। তার পাশাপাশি আমরা যে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে যাতে করে আমাদের মেধাবী যারা গরিব অংশের যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে, যাতে ভালো মানের চাকরি পেতে পারে, সেই স্কিমও আমাদের সরকার চালু প্রসেসের মধ্যে চলছে, অলরেডি সেটা ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশাতে, সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার কাজ করছে। কেননা বিগত দিনের যে সরকারগুলো ছিল, যে ওবিসি সম্প্রদায়দেরকে গুরুত্ব দেওয়া হয়নি। তো আজকে আমরা যদি লক্ষ্য করি যে বিগত দিনে যেমন আমরা জানি যে মুসলিম কমিউনিটি যারা আছে তারা হজ যাত্রা করেন। যখন আমি ডিপার্টমেন্টের এক বছর 2023-23 যখনই আমি ওবিসি দপ্তর আমি পেয়েছি, সেই তখনই আমি ভাবলাম অন্য সম্প্রদায়ের পাশাপাশি আমাদের ওবিসি সম্প্রদায়কেও সুযোগ করে দেওয়া দরকার। তার জন্য আমি প্রপোজাল দিয়েছি যাতে করে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে আমাদের ওবিসি সম্প্রদায়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যাতে যেতে পারে, তার জন্য সেই স্কিমের আমি চালু করার ব্যবস্থা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা। আশা করি আগামী বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এখন প্রশ্ন উত্তর মাননীয় সদস্যদের প্রশ্নোত্তর শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আমার একটা জরুরি বিষয় আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাইছি স্যার। আপনি জানেন স্যার, ককবরক ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে। আর এই সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি বিধানসভাতে। মাননীয় স্পিকার স্যার, কিছুদিন আগে সিবিএসসি যে পরীক্ষা হয়ে গেছে, সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপুরা স্টুডেন্টরা। কিছু পরীক্ষা কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না। সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ককবরক ভাষা পড়ে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং খুব কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, ককবরক ভাষার ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে ককবরক ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানেও নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসসি, টিবিএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, ককবরক ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। আপনি স্পেসিফিক প্রশ্নটা করুন।
স্যার এটাই আমি একটু বলতে চাইছি স্যার, না, এটা তো যেটা অনেক- আন্দোলন চলছে স্যার এই বিষয়ে আমি একটু আপনাকে একটু তুলে ধরছি। না, সেটা তো গঠন আমি- করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ রঞ্জিত ওই বাবু, স্যার আপনি হিস্ট্রি তো বলছিলেন, আমরা শুনেছি, আপনি প্লিজ একটু স্পেসিফাই করে দিন। এটা স্যার আমি একটু আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেজুলেশন 1992 সালে পাস করেছে তৃতীয় এডিসিতে স্যার। চালু হয়েছিল, বইও প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে ছাপানো বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সনে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল ককবরক ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সনে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেখানে ইংলিশ মিডিয়াম আলফাবেট রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল সেই কমিশনের মর্যাদা দিয়ে জোরপূর্বক বাংলা হরফে ককবরক ভাষাকে লেখার প্রণালী চাপিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এতে ককবরক ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন ককবরক ভাষার বিকাশ ঘটুক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন, আজকে তিনি ছিলেন। আমি যখন এই প্রশ্ন ওঠার সময় তিনি এখান থেকে চলে গেলেন এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। তাদের সরকার ভাষা কমিশন সুপারিশ থাকার সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা লেখার প্রণালী চালু করলো না। এর কোনো স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়াকান্না করছেন। এই সমস্ত দ্বিচারিতা জননেতারা ভালোভাবে বুঝতে পেরেছেন বলে সিপিএম দল এখন গরিকা হয়ে গেছে গ্রাম পাড়া। শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বুঝলাম না। স্যার আমি এই একটু এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামে গঞ্জে কি হয়েছে? গরিকা স্যার, হলিকা মানে গ্রাম অঞ্চলে তাদের সংগঠন শেষ। গরিকা শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোনো সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আর আজ যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে ককবরক ভাষা লেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়াকান্না, কারো মেকি দরদি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল উপজাতিদের ভাষা বিকাশ প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন নাই বলেই আজ গ্রাম পাহাড়ের উপজাতি অধিষ্ঠিত এলাকায় কংগ্রেস দলের এই শোচনীয় পরিণতি। লোক দেখানো দরদ দেখিয়ে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি ও স্বাক্ষরিত হয়েছে। এমতো অবস্থায় আমার বিশ্বাস ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়টি সন্তোষজনকভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারের স্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন তাহলে আমরা জানতে পারব আমাদের সরকারের অবস্থান কি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, before Honorable Chief Minister replies to this question, আমি আমার অভিজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কী হয়েছে এই বিষয় নিয়ে হাউসে কয়েকটি কথা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত বিধানসভা অধিবেশন চলাকালীন মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কলই সহ আমি ওনার চেম্বারে যাই এবং রোমান স্ক্রিপ্টটা
কিভাবে ব্যবহার করা যাবে বা সরকারি যে পদক্ষেপ আমরা নিচ্ছি এটিকে কিভাবে ছাত্রদের মাঝে নিয়ে যাওয়া যায়, একটা সলিউশন অনারেবল সিএম এর রুমে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তাদের সামনে একটা আলোচনা। সেখানে বলা ছিল যে প্রতিটি স্কুলে যেখানে ককবরকের পরীক্ষা হবে সেখানে ইনভিজিলেটররা থাকবেন এবং ওনারা ছাত্রদের বুঝিয়ে বলবেন প্রশ্নটা কি, এবং বাংলা রোমান উভয় স্ক্রিপ্টে যে যেভাবে লিখছে লিখবে। বাট দি প্রবলেম ইজ এইবার একটা নতুন প্রবলেম চলে আসছে পরীক্ষা হওয়ার পর। আমি অনেকের কাছে এটা শেয়ার করেছি যে কিছু কিছু কোয়েশ্চন থাকে যে কোয়েশ্চনগুলো বড় আকারে এবং সম্প্রসারণ করতে হবে, ভাব সম্প্রসারণ করা, কম্প্রিহেন্সিভ টাইপ অফ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু ইনভিজিলেটরদের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। দিস ইজ ওয়ান প্রবলেম। এখন যে আন্দোলনটা চলছে বাইরে, হাউসের বাইরে, আই হ্যাভ টেকেন স্টক মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাইছি যে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, কমলপুর, আমবাসা ইত্যাদি এলাকায় আজকে সারা ত্রিপুরায় ব্যাপকভাবে ছাত্রদের আন্দোলন চলছে। অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দিস আন্দোলন টু হ্যাপেন। তবে ছাত্রদের প্রশ্ন হচ্ছে, আমি ছাত্রদের সাথে কথা বললাম হাউসের বাইরে কি, তারা বলছে যে রোমান স্ক্রিপ্টটাকে নিয়ে মিজোরামে প্রবলেম হচ্ছে না, নাগাল্যান্ডে প্রবলেম হচ্ছে না, মেঘালয়তে প্রবলেম হচ্ছে না, ইভেন ত্রিপুরা রাজ্যেও পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহারটা হচ্ছে। তাহলে ককবরকে কেন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না? আমাকে প্রশ্ন করছে ছাত্র। আমি হাউসে এইটুকুই বলবো যে এই যে স্ক্রিপ্টের ব্যাপার, আমি শুনেছি হাউসের বাইরে পলিটিক্যাল বক্তব্যগুলো, আইডিওলজি আমাদের ডিফারেন্ট হতে পারে, কিন্তু স্ক্রিপ্টের বিষয়টা কোথায় কি ব্যাপার। এই শেডিউলে যখন যাবে কোন একটা ল্যাঙ্গুয়েজ, তখন সেখানে ভারত সরকারের একটা নির্দেশ আছে যে ফরেন ল্যাঙ্গুয়েজের ফরেন স্ক্রিপ্ট ব্যবহার করা চলবে না। সিন্স ককবরক ইজ স্টিল নট পার্ট অফ দি 8th schedule অফ দি কনস্টিটিউশন, এখানে স্ক্রিপ্টের বিষয় কি করে আসছে? টুডে আই এম অলসো কোয়েশ্চেনিং মাইসেলফ। আমি নিজেকে প্রশ্ন করছি, যেহেতু এটা স্টেটের মধ্যেই সীমিত, probably this script issue at this stage for ককবরক is the subject of the state. আমি মনে করি এটা স্টেটের সাবজেক্ট। আর আরও একটা বিষয়, আমি যখন ওই চেয়ারে বসতাম এজ এ লিডার অফ অপোজিশন, তখন কিন্তু এই বিষয় নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বেশ আলোচনা হলো। আলোচনার পরে তদানীন্তন যিনি ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উনি কিন্তু সেই বিষয়টাকে সিবিএসসির চেয়ারম্যানকে চিঠি লিখেছেন এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকায় এখানে পরিলক্ষিত হয়। যদি আমি পড়ি, রিগার্ডিং ইউজ অফ বেঙ্গলি অ্যান্ড রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ল্যাঙ্গুয়েজ ইন সিবিএসসি এক্সামিনেশন, এবং এই লেটার 12 তারিখ জানুয়ারি 2024 পাঠানো হয় সিবিএসসির কাছে, এবং দেয়ার আফটার আই ডিড নট নো দ্যাট whether there is problem in CBSE exam or not. তো যেহেতু রাজ্য সরকার, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার, উই আর ডেফিনেটলি, আই এম শিওর দ্যাট সরকার এটা চাইবে না যে কেউ বঞ্চিত হোক, কেউ যেটা বুঝতেই পারছে না সেটি কি করে আনসার করবে। কোয়েশ্চেন যদি না বুঝে আনসারটা কি করে করবে। তো আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ইতিবাচক ভূমিকা নিয়ে আমি আশা রাখছি। যদিও এইখানে আলোচনায় অংশগ্রহণ করার কথা না, কিন্তু ভাবলাম যেহেতু বিষয়টা আমি জানি এবং এখানে দাঁড়িয়েও আমি তখন বলেছি, তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি পারমানেন্টলি, কারণ ডেইলি আন্দোলন হবে। আমাদের একজন বিধায়ক
কুমারঘাটে যাবেন, আমাকে জিজ্ঞেস করছেন যে খোয়াই দিয়ে যাওয়া যাবে কিনা। Why to take this blame? I think it is time for the government. যদি আমাদের মধ্যে এই পাওয়ারটা থাকে, why don't we solve sitting in the house? এইটুকুই আমার আবেদন। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বিষয়টা নিয়ে এসেছেন, স্ক্রিপ্টের বিষয়, রোমান হরফে কেন লেখা যাবে না, মানে আমাদের ককবরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা। তখন অপোজিশন লিডার উনিমেশ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তাতেও আমরা রাজি। আমি তখন বললাম উই এগ্রি। এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়নি। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল। হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যাবে, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ 8 শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। তো এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হতো যে ইন্ডিজিনাস কোনো স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই। যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, ওয়াই রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চাকমা যারা আছে, ভাষাভাষী যারা আছেন, ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছেন। তো এইভাবে চলছে কথাবার্তা। আমি এগেনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে 8 শিডিউলের মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও ককবরক ভাষাটা এখন ওই 8 শিডিউলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়দার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে, যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির এক্সাম, সেখানে দেখা গেছে যে ককবরক ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণেও অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। তো আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনই হোক, আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোনো রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন আনবো।
No, no, please, Anna. Oh, enough time. No, 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 no. মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 2টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো মাননীয় সঙ্গে দেওয়া হলো। প্লিজ নো, নো, প্লিজ নো। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য শ্রী সুবল, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাসের প্রয়াণে স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবল চন্দ্র বিশ্বাস গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে বার্ধক্যজনিত অসুস্থতায় 86 বছর বয়সে নিজ বাড়ি ফটিকরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 4 কন্যা 2 পুত্র সহ অন্যান্য অসংখ্য গুণমুক্ত আত্মীয় পরিজন রেখে গেছেন। প্রয়াত সুবল চন্দ্র বিশ্বাস মহোদয় 1939 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। গোপীনাথপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে বিএ পাশ করেন। ছাত্র জীবন শেষ করে তিনি ফটিকরায় দ্বাদশ স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। 1972 সালে তিনি তৎকালীন বিনাশপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেস দলের হয়ে বিধায়ক নির্বাচিত হন। ত্রিপুরা বিধানসভা সুবল চন্দ্র বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী এবং শুভানুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী প্রয়াণে স্মৃতিচারণ। আমি মনে করি দুজন প্রয়াণ ব্যক্তির সম্পর্কে স্মৃতিচারণ চলছে। এই হাউসে ওই প্রয়াত দুজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং সম্মান সহকারে শ্রবণ করা উচিত। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী গত 13 ফেব্রুয়ারি 2025 তারিখে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে 70 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি এক কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। 1955 সালের 10 জানুয়ারি বামুটিয়ায় জন্মগ্রহণ করেন বলাই গোস্বামী। ছাত্র রাজনীতি হাতেখড়ি হয়েছিল বলাই গোস্বামী। বামুটিয়ার মাটি থেকে 1988 সাল থেকে শুরু হয়েছিল রাজনৈতিক পথ চলা। দীর্ঘ কয়েক দশক কংগ্রেস ঘরানায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ বেশ কয়েক বছর তিনি বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। সর্বশেষ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম নির্বাচিত হয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করেছিলেন জেলা সভাধিপতি। পাশাপাশি টিআরটিসির অর্থাৎ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন তিনি। এর আগে পূর্বাশার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বলাই গোস্বামী। নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ সুনাম ছিল ওনার। বলাই গোস্বামীর অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি এই হাউসে উপস্থিত সকলকে প্রয়াত সুবল চন্দ্র বিশ্বাস এবং প্রয়াত বলাই গোস্বামীর আত্মার চিরশান্তি কামনায় শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুরোধ রাখছি। নীরবতা শুরু।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই বিষয়ে যারা প্রশ্ন এনেছিলেন ওনারা সন্তুষ্ট। না না, দরকার নাই। আমরা মাননীয় সদস্যগণ, আমি এখন অত্যন্ত গৌরবময় বিষয়ের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে 3টি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয়, ডোন্ট ডিস্টার্ব প্লিজ, নো নো নো, ডোন্ট ডিস্টার্ব প্লিজ, হাউসের কাজে ডিস্টার্ব করবেন না, আপনি করতে পারেন না। প্রথমটি হচ্ছে আরে আপনি এরকম রাগারাগি করবেন না, বয়স হচ্ছে, রাগারাগি করবেন না। কন্ডোলেন্সের উপরে বলুন, তার জন্য তো বলছি, প্লিজ হ্যাভ দ্য পেশেন্স টু হিয়ার। বলুন। আমি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে একটা কন্ডোলেন্স মোশন আজকে না পারলেও কালকে আনার জন্য অনুরোধ রাখবো। সেটা হচ্ছে, আমাদের অনেক শ্রদ্ধালু মহাকুম্ভে প্রাণ হারিয়েছেন, সংখ্যাটা আমরা জানি না। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা একটা কন্ডোলেন্স এখানে আনতে পারি কিনা, তার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম আপনার কাছে। ওকে, তবে কি এটা মুভ করবো? আমি কি প্রস্তাবটা মুভ করবো? প্রস্তাবটা তো উত্থাপন করেছেন, হাউস এরা চিন্তা ভাবনা করে সোমবার দিন জানানো যাবে আপনাকে। থ্যাংক ইউ। whether it will accept or not. প্রথমটি হচ্ছে, আমি যে অভিনন্দন সূচক প্রস্তাবটি পাঠ করছি, প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভব সুনিতা উইলিয়ামসের মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি হচ্ছে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল, এবং তৃতীয়টি হচ্ছে অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অভিনন্দন সূচক কপিগুলো যেন সবাইকে দিয়ে দেওয়া হয়। অভিনন্দন সূচক প্রস্তাব, মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং তাদের সহকর্মীদের প্রতি অভিনন্দন। আমি সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা ভারতের বংশোদ্ভব সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোর সহ অপর দুজন মহাকাশচারী গত বুধবার ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে সফলভাবে স্পেসএক্স ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদ অবতরণ করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি সমগ্র বিশ্ববাসী ভারতের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। দীর্ঘ 286 দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে সেখান থেকে পৃথিবীবাসীর সমস্ত উৎকণ্ঠা ও উদ্বেগ কাটিয়ে ভারতের বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানীরা অবশেষে অত্যন্ত নিখুঁতভাবে ভূপৃষ্ঠে অবতরণ করায় ত্রিপুরা বিধানসভা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোরের মহাকাশ অভিযানের এই সফল সমাপ্তির জন্য তাদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং অদম্য মানসিক শক্তি সত্যি অনুপ্রেরণাদায়ক। তারা মহাকাশে থাকাকালীন বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত গবেষণা পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। এই সাফল্যের পিছনে নাসার বিজ্ঞানী প্রযুক্তিবিদ্যার নিরলস প্রচেষ্টা এবং আধুনিক মহাকাশ প্রযুক্তির অবদান অনস্বীকার্য। তাদের কর্মপ্রচেষ্টা ও অধ্যবসায়ের জন্য এই বিধানসভা নাসার বিজ্ঞানী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোর সহ অপর দুই মহাকাশচারী সুস্থ সুস্বাস্থ্য দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শুভকামনা জানাচ্ছে। তাদের সাফল্য আমাদের সকলকে, বিশেষত নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে এই সভা প্রত্যাশা করছে। ত্রিপুরা বিধানসভা পুনরায় মহাকাশ বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ তাদের সমগ্র দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। সভায় গৃহীত প্রস্তাবটি শীঘ্রই নাসার মুখ্য কার্যালয়ে প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। মাননীয় সদস্যগণ, সদ্য অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে ভারতীয় জাতীয় ক্রিকেট দল অসামান্য সাফল্য এবং এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ব্যাটে বলে মনোমুগ্ধকর দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করার প্রেক্ষিতে আমি সবাইকে অভিনন্দন সূচক পাঠ করছি। আপনারা সকলে অবগত হয়েছেন যে গত 9 মার্চ 2025 তারিখে
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এর ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো গৌরবময় শিরোপা অর্জন করেছে। অধিনায়ক রোহিত শর্মার যোগ্য নেতৃত্বে এবং দলের সকল তরুণ খেলোয়াড়দের অসাধারণ দক্ষতার পরিপ্রেক্ষিতে ভারতের টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা সমগ্র ভারতবাসীর জন্য গর্বের বিষয়। চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের 49তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বাউন্ডারিটি কেবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জেতানোর ক্ষেত্রেই নয়, বরং এই বাউন্ডারি তাৎক্ষণিক কোটি কোটি ভারতীয়দের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। 252 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার 76 রানের অসাধারণ ইনিংস ছাড়াও ব্যাটিংয়ে শ্রেয়স আয়ার, শুভমন গিল ও লোকেশ রাহুলের গুরুত্বপূর্ণ অবদান এবং বোলিং বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী সহ বিশেষ করে স্পিন বোলারদের দুর্দান্ত দক্ষতা ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ের ভিত আরো মজবুত করেছে। এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে 3 বারের বিশ্বজয়ের খেতাব অর্জন করার রেকর্ড একমাত্র ভারতের কাছে রয়েছে। 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর এইবার চ্যাম্পিয়ন ট্রফির জয়ের মাধ্যমে ভারতীয় জাতীয় ক্রিকেট দল আবারও বিশ্ব ক্রিকেটে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। ত্রিপুরা বিধানসভা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং বিসিসিআইকে অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমি মনে করি অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং এর সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভায় গৃহীত প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। অভিনন্দন সূচক প্রস্তাব: ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দল অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে 2025 সালের টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করেছে। চলতি বছরের 2রা ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আমাদের কৃতি মহিলা ক্রিকেটাররা ব্যাটে বলে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলকে 9 উইকেটে পরাজিত করে বিশ্বজয়ের গৌরব অর্জন করেছে। এই ঐতিহাসিক জয়ের ফলে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতবর্ষের নাম আরও উজ্জ্বল হয়েছে। প্রতিটি ম্যাচে ভারতীয় দল তাদের অনন্য দক্ষতা প্রদর্শন করেছে। বিশেষ করে অলরাউন্ডার গঙ্গাধি তৃষা ব্যাট ও বলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছেন, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। এই জয় শুধুমাত্র মহিলা ক্রিকেটে নয়, গোটা ক্রীড়াঙ্গনে মহিলা খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। বিশ্বকাপ জয়ী আমাদের মেয়েদের লক্ষ্য ছিল দলগতভাবে তাদের সর্বোচ্চ ক্ষমতা, দক্ষতা প্রদর্শন করা, যা তারা সফলভাবে বাস্তবায়িত করেছে। ম্যাচ চলাকালীন ভারতীয় অনূর্ধ্ব-19 মহিলা দলের প্রতিটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস, চমকপ্রদ পারফরম্যান্স এবং দলগত সংগতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। টি-20 বিশ্বকাপ জয়ের পর দেশ বিদেশ থেকে প্রাপ্ত উচ্ছ্বাস ও প্রশংসা প্রমাণ করে যে আমাদের মেয়েরা এই গৌরবময় বিজয়ের মাধ্যমে গোটা দেশের হৃদয় জয় করেছে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য ত্রিপুরা বিধানসভা অনূর্ধ্ব-19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলে একমত। এই সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভা গৃহীত এই প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। আমার তো সে সুযোগ নেই, আপনাদের টাইমে উপভোগ করলাম আর কি টেবিল চাপড়ানোটা। বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশন 21 মার্চ শুক্রবার 2025 তারিখ, 1 এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 21 মার্চ শুক্রবার 2025 তারিখ থেকে 1 এপ্রিল মঙ্গলবার
2025 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করছি। এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা সকলে একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। According to rules of business, rules of procedure and conduct of business, ত্রিপুরা এই আইন অনুযায়ী আমার বক্তব্য রাখার অধিকার আছে। যেহেতু যদিও এটা এই আপনি যে শিডিউলটা আপনি পেশ করেছেন এক্স-অফিশিয়াল মেম্বার হিসেবে, উনি প্রস্তাব করেছেন। যাই হোক স্যার, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনার ব্যাপার। এই বছর দিস ইজ দ্য লাস্ট সেশন, এই সেশন 13 লাস্ট বাজেট শেষ হলে তো মার্চ হয়ে যাবে, 4-5 এটা লাস্ট, 3-4-এ অনলি 43 ডেজ। এইবার এই 7 দিন সময় তো 30 ডেজ। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে 189 দিন, 180 দিন, 170 দিন। রতনবাবু এখানে অনেক চিৎকার করেছে, এখন উনি বিড়াল তপস্বী হয়ে গেছে। আমি যেটা বলছি স্যার, এই বছর তো আর কিছু করার নেই, কিন্তু আমার অনুরোধ, গণতন্ত্রকে এইভাবে টুটি চেপে মারবেন না। আমরা বিরোধীরা আজকে ওই আপনার ব্রিটিশ রুলেতে খারাপ অবস্থায়, আপনি যেভাবে ধমকাচ্ছেন একজনকে, সেখানে স্যার কংগ্রেসকে রেফার করেছে, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চালাবেন না। আমি আপনাকে যেটা বলছি, কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, আমি দাঁড়িয়েছি, আপনি বলতে দিননি। এটাকে আপনি সমর্থন করেন কি করেন না? বাস আপনি যেটা বলেছেন ফিনিশ। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এ সবাই একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক আনিত এই প্রস্তাবটি গৃহীত হইল। আনপার্লামেন্টারি টক হয়ে যাচ্ছে কিন্তু সিনিয়র মেম্বার। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মিস্টার স্পিকার স্যার, আমার যে রেফারেন্সটা ছিল চলছে গতকাল মানে 20 মার্চ 2025 আমাদের আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত ফার্স্ট পেজে চলছে শহর সৌন্দর্যায়ন, বর্ধিত পুর এলাকা থাকবে চিরবঞ্চিত। হয়নি চিরবঞ্চিত, পুরোটা বলেন সংবাদ সম্পর্কে। ওকে ঠিক আছে স্যার, এই ব্যাপারে একটু আপনাকে এক সেকেন্ড মাননীয় মন্ত্রী উত্তর প্লিজ ওইটা মাননীয় মন্ত্রী উত্তর দেবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আপনি বলেছেন তো, আমি আরবান ডেভেলপমেন্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়ে বিবৃতি কথা বলার জন্য আহ্বান করছি। উনি একটা হেডলাইন করছেন, কি করতো বলবেন তো? রেফারেন্স পিরিয়ড এনেছেন তো, রেফারেন্স কি বলছে বলে দিন না, বলে এখন বলছে এক সেকেন্ড। এটা না কিসের জন্য এনেছে? আপনাকে ধন্যবাদ, আপনি অ্যালাউ করেছেন, কিন্তু আপনি এবং রতনবাবু মিলে
করেন, লে করে দেন। আমাদের এখানে তো দুই একজন আপনার পূর্ব পরিচিত আপনার ওই বিচার থাকে, লে করে দেয়। আমি বলবো সাইডে যাতে লে না হয়, ডিসকাশন যাতে হয়, এই জন্য বলছি স্যার। আরমান যাতে লে হয়, লে না হয়। আমি যতটুকু মানে অধ্যক্ষ মহোদয় আমি যতটুকু বুঝলাম বিবৃতি দিয়ে দেবেন এখন? গোপাল রায় বাবু যে বলছেন এখনই বিবৃতি দিয়ে দেবেন না সময় চাইবেন? প্রশ্নটা আমি যতটুকু বুঝলাম আমি তার উত্তর দিই যে উনি হেডলাইনটা বলেছেন, হেডলাইনে এটাই বলতে চাইছেন যে আমাদের যে বর্ধিত হয়েছে এলাকা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে 51 ওয়ার্ড হয়েছে, তো সেই টোটাল সব 51 ওয়ার্ডে মানে সেইভাবে উন্নয়ন হয়নি আমি যতটুকু বুঝলাম। তা সেটার বিষয়ে আরও বিস্তারিত আপনি তথ্য সহকারে আমি পরবর্তী সময় আপনাকে আমি জানাবো। এই তো আমি 28 তারিখ আপনাকে জানাবো, 28 মার্চ। ওকে, নেক্সট দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেব বরা মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সহ উত্তোলনের অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশের বিষয়বস্তু উল্লেখ করবেন। নোটিশের বিষয়বস্তু বলুন। মাননীয় স্পিকার স্যার, গত 14 মার্চ 2025 তারিখে সেন্দন পত্রিকা প্রকাশিত সংবাদ অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের এই সময় আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেল নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় যেতে পারেন, পরে তিনি বিবৃতি দিতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 1 এপ্রিল আমি এটা তৃতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি ওনার রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সহ উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশটি বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সটি হলো ডম্বুর জলাশয়ের সমৃদ্ধ জলকে পরিশোধিত করে জনগণের পানীয় জল হিসাবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে আমি পাবলিক ওয়ার্কস অর্থাৎ ডিডব্লিউএস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় দিতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স পিরিয়ডের উত্তর আমি আগামী 27 মার্চ বিধানসভায় দেব। কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ নোটিশ। এই দৃষ্টি আকর্ষণ নোটিশ এখন মাননীয় সদস্যের নিকটে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুসারে উত্থাপন সম্মুখে দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী রামু দাস মহোদয়েরা। নোটিশটির বিষয়বস্তু হল ত্রিপুরা মেডিকেল কলেজ পাশ করিয়ে দেবার নাম করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভা উত্থাপনের সংগ্রহে দিয়েছি। এখন আমি হায়ার এডুকেশন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপরে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। এটা হচ্ছে এডুকেশন, হায়ার এডুকেশন। আমি 1 এপ্রিল উত্তরটা দেব। দ্বিতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কল্লে মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশের সহ উত্থাপনের সম্মুখে দিয়েছি। এখন পাবলিক ওয়ার্কস ডিডব্লিউএস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর তৃতীয় বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 1 এপ্রিল আমি তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভা উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পাবলিক ওয়ার্কস ওয়াটার রিসোর্স দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এর উত্তর আমি 27 মার্চে দেব। Now the business before the house is laying a copy of each of the report
within bracket report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India and Social, Economic and Revenue sectors for the year ended 31st March 2023. Number 2, the finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the year 2023-24. Number 3, the appropriation accounts of the Government of Tripura for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy each of the above mentioned report finance accounts and appropriation accounts on the table of the House. Madam Speaker, Mahoday, I beg to lay a copy of the report within bracket report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India on social, economics and revenue sector for the year ended 31st March 2023 of the Government of Tripura on the table of this House. Honorable members are requested to kindly to collect the copies of the report. Sorry, number 1, 2, 3. A copy of the finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the year 2023-24 and appropriation accounts of the Government of Tripura for the year 2023-24 on the table of this August. The Honorable Speaker, the appropriation accounts, the Government of Tripura for the 2024 on the table of the House. Honorable members are requested to kindly to collect the copies of the report, finance accounts and appropriation accounts of the notice of the Tripura Legislative Assembly. Notice of this. Motion of election of Assembly Committee. Honorable members, the team of office of 5 elected committee. Number 1, Committee on Public Accounts, Committee on Estimates. Number 3, Committee on Public Undertakings. Number 4, Committee on Welfare for the Scheduled Caste, OBCs and Minorities. And number 5, Committee on Welfare of the